খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 2 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের দায়ে আসামির ফাঁসি নিশ্চিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফের বাড়ি বাড়ি আসবেন বিএলওরা, কবে থেকে কি করবেন এবার, সাবধান হয়ে যান সকলে। বছর শেষে দুর্ভোগ, দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল। সুপ্রিম কোর্ট খারিজ হয়ে যাওয়া 26,000 শিক্ষকদের নিয়ে বড় সিদ্ধান্ত এবার। সপ্তাহের শুরুতেই কমে গেল সোনার দাম, রূপো সস্তা। আজ কত দাম হলো দেখে নিন। স্বপ্নের ফেরিওয়ালা থেকে দুঃস্বপ্নের কাণ্ডারি, কে এই শতদ্রু দত্ত? আসছি বিস্তারিত খবরে। 2 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের দায়ে আসামির ফাঁসি নিশ্চিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 2012 সালে মহারাষ্ট্রের জালনায় 2 বছরের এক শিশুকে অপহরণ, পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত রবি অশোক কুমারের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 2022 সালে দায়িত্ব গ্রহণের পর এটি রাষ্ট্রপতির খারিজ করা তৃতীয় দয়া আবেদন। গত 6 নভেম্বর 2025 তারিখে রাষ্ট্রপতি এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। মামলার বিবরণ অনুযায়ী 2012 সালে 6 মার্চ জালনার ইন্দিরানগর এলাকায় চকোলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে অপহরণ করে রবি। 4 থেকে 5 ঘন্টা ধরে পৈশাচিক যৌন নির্যাতনের ফলে শিশুটির মৃত্যু হয়। নিম্ন আদালত 2015 সালে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং 2016 সালে বোম্বে হাইকোর্ট সেই সাজা বহাল রাখে। পরবর্তীতে 2019 সালের 3রা অক্টোবর সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ 2-1 সংখ্যাধিক্য ভোটে আসামির ফাঁসির সাজা বহাল রাখার রায় দিয়েছিল। তৎকালীন রায় বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করেছিলেন যে অপরাধীর বিকৃত মানসিকতা সমস্ত প্রাকৃতিক এবং সামাজিক সীমা লঙ্ঘন করেছে। নিষ্পাপ একটি প্রাণের প্রতি এমন চরম নিষ্ঠুরতা ক্ষমার অযোগ্য। সুপ্রিম কোর্ট এই ঘটনাকে সমাজের প্রতি চরম বিশ্বাসঘাতকতা হিসাবে বর্ণনা করে জানার পৈতৃতুল্য স্নেহ দেওয়ার পরিবর্তে শিশুটিকে লালসার শিকার বানানো এক ভয়াবহ অপরাধ। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ 13 বছর পর নির্যাতিতা শিশুটির পরিবার চূড়ান্ত ন্যায় বিচার পেতে চলেছেন। ফের বাড়ি বাড়ি আসবেন বিএলওরা। মঙ্গলবার রাজ্যে প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা, আর এই দিন থেকে ভোটাররা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা তা যাচাই করে নিতে পারবেন। ভোটার তালিকা নিবিড় সংশোধনের পর্ব ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে আলোচনা শুরু হয়েছে। কমিশন সূত্রে খবর যে এবারের এই সংশোধনী প্রক্রিয়ায় ব্যাপক সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে পারে। প্রাথমিক অনুমান অনুযায়ী প্রায় 58 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি থাকলেও খসড়া তালিকা থেকে এই সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পরের দিন অর্থাৎ বুধবার থেকে শুরু হবে হিয়ারিং প্রক্রিয়া। যেসব ভোটারের নাম নিয়ে কোনো সমস্যা অথবা কোনো সংশয় রয়েছে তাদের ডেকে প্রয়োজনীয় নথি যাচাই করা হবে। এই সময়ে বিএলওরা আবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নথিগুলি পরীক্ষা করবেন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোটাররা যদি নির্ধারিত 11টি নথির মধ্যে অন্তত একটি বৈধ পরিচয়পত্র দেখাতে পারেন তাহলে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাবে না। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই সেই ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে আবার যারা নতুন ভোটার হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করতে চান তাদের জন্যও আলাদা সুযোগ রাখা হয়েছে। নতুন ভোটাররা ফর্ম 6 পূরণ করে নিজেদের আবেদন জানাতে পারেন। যাচাই ও বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরে উপযুক্ত প্রমাণপত্র থাকলে তাদেরও নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সব মিলিয়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের এই প্রক্রিয়া আসন্ন নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। তাই ভোটারদের নিজেদের নাম এবং নথিগুলি সময় মতো যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বছর শেষে দুর্ভোগ, দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, ব্যাপক ভোগান্তি।
বছর শেষে রেলপথে দুর্ভোগ ১৬ থেকে শুরু করে ৩০শে ডিসেম্বর পর্যন্ত খড়গপুর ও আদ্রা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল। এ প্রসঙ্গে রবিবার একটি নির্দেশিকা জারি করেছে দক্ষিণ পূর্ব রেল। নির্দেশিকায় বলা হয়েছে, সংস্কার কাজের জন্য আগামী কয়েকদিন খড়গপুর ও আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে। ফলে যাত্রীদের ফের ভোগান্তির শিকার হতে হবে। ডিসেম্বর মানেই ঠান্ডার মরশুম আর বাঙালির ঘুরতে যাওয়ার সময়। সকলে কখনো বালেশ্বর, কখনো ভুবনেশ্বর, আবার কখনো পুরীর জন্য প্ল্যান করেন। ভুবনেশ্বর কিংবা পুরীর স্পেশাল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট না পেলে খড়গপুর থেকে বালেশ্বর কিংবা ভদ্রক হয়ে অন্যান্য ট্রেন ধরে তারা যাতায়াত করেন পুরী কিংবা ভুবনেশ্বর। আর এই মাসে ট্রেন বাতিল হওয়ায় রীতিমতো সমস্যায় পড়তে হতে পারে সকলকে। তাই আগে থেকে ট্রেন বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল, কিন্তু ভোগান্তির আশঙ্কা রয়েই যাচ্ছে যাত্রীদের মনে। খড়গপুর ডিভিশনের বেশ কয়েকটি ট্রেন আগামী ১৬ থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তালিকায় রয়েছে ৬৮-৪০৭, ৬৮-৪০৮ বালেশ্বর ভুবনেশ্বর বালেশ্বর মেমো এক্সপ্রেস ১৬ থেকে ১৮ই ডিসেম্বর, বালেশ্বর ভদ্রক বালেশ্বর মেমো ২১ থেকে ৩০শে ডিসেম্বর, খড়গপুর জাজপুর কেওনঝড় রোড খড়গপুর এক্সপ্রেস ২৪শে ডিসেম্বর, খড়গপুর ভদ্রক খড়গপুর মেনু ২১ থেকে ৩০শে ডিসেম্বর ভদ্রকের পরিবর্তে বালেশ্বর পর্যন্ত চলবে। আদ্রা ডিভিশনেও বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। তালিকায় রয়েছে আদ্রা আসানসোল আদ্রা মেমু প্যাসেঞ্জার ১৬ই ডিসেম্বর, আদ্রা বরভূম আদ্রা মেমু প্যাসেঞ্জার ২১শে ডিসেম্বর, আদ্রা ভগা আদ্রা মেমু প্যাসেঞ্জার ১৬-২০ ডিসেম্বর। নিত্যযাত্রীদের অভিযোগ, রেলের পক্ষ থেকে আগে থেকে জানানো হলেও শীতের মরশুমে এই ধরনের সিদ্ধান্ত যাত্রীদের জন্য সমস্যার কারণ। বিশেষ করে যারা প্রতিদিন অফিস বা ব্যবসার কাজে আদ্রা ডিভিশনে ট্রেনে যাতায়াত করেন, তাদের পকেট এবং সময় দুদিকেই চাপ পড়বে। অনেক যাত্রীকে বাধ্য হয়ে বিকল্প পরিবহনের উপর নির্ভর করতে হবে। অন্যদিকে দীর্ঘ পথের যাত্রীদের অসুবিধা আরও বেশি। বহু মানুষ বেড়াতে যাওয়ার জন্য আগেভাগেই টিকিট বুক করেছিলেন। হঠাৎ ট্রেন বাতিল বা সংক্ষিপ্ত হওয়ায় তাদের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যেতে পারে। সব মিলিয়ে খড়গপুর ও আদ্রা ডিভিশনে ট্রেন বাতিল যাত্রীদের জন্য বিরাট ধাক্কা। আগামী দিনগুলিতে পরিস্থিতি কিভাবে সামাল দেয় রেল, সেটা এখন দেখার বিষয়। চাকরি থাকছে? সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়া ২৬,০০০ শিক্ষকদের নিয়ে বড় সিদ্ধান্ত এবার। নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে, বাড়ানো হোক চাকরির সময়সীমা। চলতি মাসে শেষ হচ্ছে বিতর্কিত শিক্ষকদের চাকরির মেয়াদ। আরও ৮ মাস বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট দ্বারস্থ পর্ষদ। শীর্ষ আদালতে আবেদন জমা হয়েছে। নিয়োগ সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় লেগে যাবে। মেয়াদ না বাড়ালে স্কুলের জন্য শিক্ষক পাওয়া যাবে না। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের ওয়েটিং লিস্টের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই প্রার্থীদের ক্ষেত্রে বয়স তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল। শুক্রবার বিচারপতি অমৃতা সিংয়ের নির্দেশ, নতুন নিয়োগ প্রক্রিয়ায় ওই প্রার্থীদের সুযোগ দিতে হবে, তাদের ইন্টারভিউ নিতে হবে। কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়োগ নিয়ে একাধিক ইস্যু উত্থাপন হয়েছে। সেই জট কাটিয়ে নিয়োগ সম্পন্ন করতে সময় লাগবে মনে করছে পর্ষদ, তাই এই আবেদন। তবে বর্তমান পরিস্থিতিতে হাইকোর্ট শুধুমাত্র মামলাকারীদের জন্য এই নির্দেশ দিয়েছে। বিচারপতি সিংহ জানান, ইন্টারভিউয়ের নাম্বার মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে এসএসসিকে। ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে কমিশন। ওই চাকরি প্রার্থীদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে দেয়নি এসএসসি। আবেদনকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামীম শুনানি পর্বে জানিয়েছিলেন, মামলাকারীর ফর্ম পূরণ করেছিলেন, পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তাদের নথি যাচাই হয়েছিল। পরে জানানো হয় বয়স পেরিয়ে যাওয়ার কারণে ইন্টারভিউ নেওয়া হবে না। আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, সুপ্রিম কোর্টের শেষ পর্যবেক্ষণের পর আরও কয়েকটি বিষয় উঠে এসেছে, যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে শুনানি হচ্ছে, যার সমাধান এখনো হয়নি। স্কুলগুলি যাতে সাফার না করে সে কথা ভেবেই পর্ষদ আবেদন করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন, কিন্তু তারপরেও এসএসসি কর্তৃপক্ষ ২০১৬ সালের ওয়েটিং লিস্টের প্রার্থীদের সুযোগ দিচ্ছেন না বলে অনুরোধ জানিয়েছিলেন তিনি। হাইকোর্ট তাঁর যুক্তি মেনে নিয়েছে শুক্রবার। প্রসঙ্গত, গত ৩ এপ্রিল
এপ্রিল এসএসসির 2016 সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000 শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। নবম, দশম এবং একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষার ফলও বেরিয়েছে ইতিমধ্যে। পাশাপাশি অন্য পক্ষের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, ওরা চাইলেও 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারত, কিন্তু ওরা এভাবে মেয়াদ বাড়িয়ে নিয়ে যেতে চাইছে ইচ্ছাকৃতভাবে। প্রসঙ্গত, আজই এসএসসি মামলায় বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2016 এসএসসিতে অংশগ্রহণকারী ওয়েট লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ। বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি তাদের ইন্টারভিউতে নেওয়ার জন্য এসএসসিকে নির্দেশ। এই চাকরি প্রার্থীরা ফর্ম পূরণ করেছিল, পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু নথি যাচাই হয়েছিল, কিন্তু তারপরেও তাদের জানানো হয় যে তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে ইন্টারভিউ নেওয়া হবে না। আদালতে এমনটাই দাবি করেন মামলাকারীদের আইনজীবী আরও দাবি করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন, কিন্তু এক্ষেত্রে সেটাও দেওয়া হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দায়ের হয় মামলা। সপ্তাহের শুরুতেই কমে গেল সোনার দাম, রূপো সস্তা। ডিসেম্বরের শীতেও উত্তাপ বাড়াচ্ছিল সোনার উপর দাম, হু হু করে চড়ছে দুই ধাতুর দামই। তবে সপ্তাহের শুরুতে আজ মিলল সুখবর, সামান্য হলেও কমল সোনার দাম। অন্যদিকে বেশ চড়ার উপর দাম। ইতিমধ্যেই 2 লাখ টাকার গণ্ডি পার করেছিল রূপো, এবার তা সামান্য কমল। আজ সোনার উপর দাম কত রয়েছে জেনে নিন। 24 ক্যারেটের সোনার দাম 15ই ডিসেম্বর 24 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম রয়েছে 13,390 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 1,33,900 টাকা। 100 গ্রাম সোনার দাম রয়েছে 13,39,000 টাকা। একদিনে 100 টাকা দাম কমেছে। 22 ক্যারেট সোনার দাম 22 ক্যারেটে 1 গ্রাম সোনার দাম আজ রয়েছে 12,274 টাকা। 10 গ্রাম সোনার দাম আজ রয়েছে 1,22,740 টাকা। 100 গ্রাম সোনার দাম আজ রয়েছে 12,27,400 টাকা। একদিনে 100 টাকা দাম কমেছে সোনার দাম। 18 ক্যারেটের সোনার দাম 18 ক্যারেট 1 গ্রাম সোনার দাম আজ রয়েছে 10,042 টাকা। 10 গ্রাম সোনার দাম আজ রয়েছে 1,420 টাকা। 100 গ্রাম সোনার দাম আজ রয়েছে 10,04,200 টাকা। একদিনে 100 টাকা দাম কমেছে। আজ সোনার দামের পাশাপাশি রূপোর দামও কমেছে। 100 গ্রাম রূপোর দাম আজ রয়েছে 19,790 টাকা। 1 কেজি রূপোর দাম আজ রয়েছে 1,97,900 টাকা। একদিনে 100 টাকা দাম কমেছে। যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেপ্তার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত। লিওনেল মেসির সংক্ষিপ্ত উপস্থিতির পরই যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে শনিবার বিকালে বড়সড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। কলকাতায় সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্পষ্ট জানালেন, ঘটনার দায় সম্পূর্ণভাবে ইভেন্টের আয়োজক ও ব্যবস্থাপনার। ইতিমধ্যেই মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ হলে দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। শনিবার সকাল থেকে গো ট্যুর ইন্ডিয়ার কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে হাজির হন মেসিকে এক ঝলক দেখার আশায়, কিন্তু নিরাপত্তা বলয়ে মঞ্চের অবস্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের ঘেরাটোপে আর্জেন্টিনীয় তারকাকে কার্যত দেখা যায়নি গ্যালারির বড় অংশ থেকে। মেসির মাঠে উপস্থিত ছিল মাত্র কয়েক মিনিটের। নির্ধারিত স্টেডিয়াম ল্যাপও সম্পূর্ণ হয়নি। এরপরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে নামেন দর্শকদের একাংশ। চেয়ার, বোতল ছোড়া, ব্যানার ছেঁড়ার ঘটনাও ঘটে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। শেষ পর্যন্ত মেসিকে দ্রুত স্টেডিয়াম ছাড়াতে হয়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চান এবং গোটা ঘটনার জন্য মিসম্যানেজমেন্টকে দায়ী করেন। প্রশাসনিক স্তরে তদন্তের নির্দেশও দেওয়া হয়। শনিবার বিকালে সাংবাদিক বৈঠকে রাজীব কুমার জানান, এই ধরনের বড় ইভেন্ট যে ব্যবস্থাপনা থাকা প্রয়োজন তা ছিল না। আয়োজকদের গাফিলতির কারণেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়। তিনি আরও বলেন, মূল আয়োজককে আটক করা হয়েছে। তারা লিখিতভাবে জানাবেন কিভাবে দর্শকদের টাকা ফেরত বা ক্ষতিপূরণ দেওয়া হবে। তদন্ত শেষ হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, ভিড়ের অনুমান, টিকিট বিক্রির সংখ্যা, স্টেডিয়ামের বাস্তব ক্ষমতার মধ্যে
বড় ফারাক ছিল। নিরাপত্তা পরিকল্পনাতেও একাধিক ত্রুটি ধরা পড়েছে। কোনো পর্যায়ে কত দর্শক মাঠে প্রবেশ করবেন, মিস্ত্রি চলাফেরার রুট, এই সব বিষয়ে সমন্বয়ের অভাব ছিল বলেই প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন। এদিকে টিকিট কেটে মাঠে ঢুকে মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকদের বড় অংশ। অনেকে প্রকাশ্যে ক্ষতিপূরণের দাবি তুলেছেন। রাজ্য পুলিশের বক্তব্যে সেই দাবিরই আংশিক প্রতিফলন মিলল মেসির ভারত সফরে পরবর্তী পর্ব হায়দ্রাবাদ ও দিল্লিতে। কিন্তু কলকাতার এই বিশৃঙ্খলা গোটা কোর্ট ট্যুরকে বড় প্রশ্নের মুখে দাঁড় করালো। এখন দেখার তদন্তের পর দায় কার ঘাড়ে কতটা এসে পড়ে আর ক্ষতিপূরণ বাস্তবে কিভাবে কার্যকর হয়।